তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিএ অথবা বিএসএস থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব, যার বিষয়কোড 12-19-01। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 8 জুলাই 2025 সালে। তাহলে চলো ক্লাসটা আরম্ভ করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 35টি প্রশ্ন, খ বিভাগ থেকে মাত্র 12টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 12টি প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, মৌলিক গণতন্ত্র কি, মন্ত্রী মিশন পরিকল্পনা কি, বেসরকারীকরণ বলতে কি বুঝো, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝো, অপারেশন জ্যাকপট বলতে কি বুঝো, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ বর্ণনা করো, মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য লিখো, ক্রিপস মিশন কি, যুক্ত ফ্রন্ট কি, ভাষা আন্দোলনের কারণগুলি লিখো। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সংবিধানের মূলনীতি বলতে কি বুঝো। 12 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বুঝো। আচ্ছা, তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা 1 থেকে 12 পর্যন্ত পড়লে অবশ্যই তোমরা 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। 5টা না, 5টার উপরে 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবা। তবে যারা বেশি বেশি শিখতে যাচ্ছ তারা অতিরিক্ত এই 2টা প্রশ্ন শিখতে পারো। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে, বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল, এবং 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লিখো। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু স্পষ্টভাবে লিখিয়ে দিয়েছি, দুর্বল ছাত্রছাত্রীরা খ বিভাগের প্রথম 12টি প্রশ্ন শিখুন। তো আমি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি প্রথম 12টা প্রশ্ন থেকেই তোমাদের 5টা প্রশ্ন কমন পড়ে যাবে, সুতরাং টেনশন করার কোনো দরকার নেই। তোমরা দুর্বল স্টুডেন্টরা প্রথম 12টা প্রশ্ন শিখলে আলহামদুলিল্লাহ সবগুলি প্রশ্নের উত্তরই করতে পারবা। আসো, আচ্ছা এখানে একটা বিজ্ঞাপনটা দেখো। সম্পূর্ণ সাজেশনটি পেতে 01925660999 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে, ইমোতে বা সরাসরি কল করতে পারো সম্পূর্ণ সাজেশনটা দেওয়ার জন্য। আচ্ছা, এবার আসো আমরা ক বিভাগের প্রশ্নগুলি দেখব। তো ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? 1923 সালে। এই প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তবে 2 নম্বর প্রশ্নটা দেখো, কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? এইটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে, 1956 সালে। কত সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এইটাও তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, 1956 সালে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, কত সালে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 6 নম্বর প্রশ্নটা, বঙ্গভঙ্গ কখন রদ করা হয়? মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু 2022 সালে চলে এসেছিল, তারপরে এই বছর আবার আসতে পারে। এই কারণে আসতে পারে কারণ এই বছর বেশ কিছু প্রশ্ন ক বিভাগে আসবে না, যার কারণে প্রশ্নের সংখ্যা কমে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই ক বিভাগের জন্য 2022 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি কিন্তু বাদ দিবে না, সেগুলিও পড়বা। আচ্ছা, এবং ওইখান থেকে 1টা বা 2টা প্রশ্ন অবশ্যই আসতে পারে, সেই জন্যই আমি বঙ্গভঙ্গ, যদি আমি এটা কেটে দিছি কিন্তু এটা তোমরা শিখবা। আচ্ছা, এরপরটা দেখো, সর্বভারতীয় মুসলিম লীগ কখন গঠিত হয়? 30 ডিসেম্বর 1906 সালে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, এটাও 2022 সালে চলে এসেছিল, বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়? এটা অবশ্যই কিন্তু এই বছর আবার আসতে পারে, 1972 সালে 16 ডিসেম্বর থেকে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠন করা হয়? 1947 সালের 1 অক্টোবর। এইটা অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। যুক্ত ফ্রন্ট কত সালে গঠিত হয়? এইটাও তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে, 4 ডিসেম্বর 1953 সালে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, তমুদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? 1947 সালে 1 সেপ্টেম্বর। কত সালে খিলাফত এবং অসহযোগ আন্দোলন শুরু হয়? খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে এবং অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল? ভারত বিভক্ত হয়েছিল 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল। আচ্ছা, একটু দেখো, মানে ভারত স্বাধীনতা আইন দ্বারা এটা মূলত বিভক্ত হয়েছিল। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্রিটিশ ভারতে কোন আইনকে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল? মানে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল? এটাও পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। এটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের একটা ভুল হতে পারে, যেমন 15 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো, কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল? ভারত বিভক্ত হয়েছিল ভারত স্বাধীনতা আইন দ্বারা, 1947 সালের ভারত স্বাধীনতা আইন।
আর কোন আইন, ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন চালু হয়, এইটা কিন্তু ভারত স্বাধীনতা আইন নেই, এটা হচ্ছে ভারত শাসন আইন। তো একটা আইনের নাম হচ্ছে ভারত শাসন আইন, আর আরেকটা আইনের নাম হচ্ছে ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন দিয়ে ভারত বিভক্ত করা হয়েছে, আর ভারত শাসন আইন যেটা, সেটা দিয়ে কি করা হয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থাটা চালু করা হয়েছিল। এই দুইটা জিনিস একটু লক্ষ্য করবা এবং মনে রাখবা। ভারত স্বাধীনতা আইনের জায়গায় ভারত শাসন আইন লিখবা না, ভারত শাসন আইনের জায়গায় ভারত স্বাধীনতা আইন লিখবা না। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা পরীক্ষার মধ্যে আসতে পারে, যদিও গত বছর চলে এসেছিল। অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। আচ্ছা, এরপরে দেখো, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে, নিশ্চিত থাকো। এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে, এইটাও কিন্তু আসা সম্ভব, যদি আমি স্টার চিহ্ন দিই না, কিন্তু এইটাও আসতে পারে বছর পরীক্ষায়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, এরপরের প্রশ্নটা হচ্ছে কি, পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন? নিশ্চিত ধরে রাখতে পারো, এটা পরীক্ষার মধ্যে আসবে। ইস্কান্দার মির্জা। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এইটাও পরীক্ষার মধ্যে আসবে, শেরে বাংলা একে ফজলুল হক। আচ্ছা, তো এইভাবে করে আমি তোমাদের ক বিভাগে দেখবা মাত্র 46টা প্রশ্ন দিয়েছি, এবং এই 46টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন আমি লাল কালি দিয়ে কেটে দিয়েছি। আমাদের তাহলে শিখতে হচ্ছে কত? মাত্র 35টা প্রশ্ন। তো এই 35টা প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখতে পারো, আমি জাকারিয়া অনলাইনে তোমাকে গ্যারেন্টি দিচ্ছি কমপক্ষে 7টা থেকে 8টা প্রশ্ন অবশ্যই কমন পাবা, মাত্র 35টা প্রশ্ন শিখলেই। তবে আমি আশা রাখি 7টা বা 8টা প্রশ্ন না, তোমরা 10টা প্রশ্নই কমন পাবা। তো তারা সম্পূর্ণ সাজেশনটা নিতে চাচ্ছ, দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে। সম্পূর্ণ সাজেশনটি পেতে 01925660999 এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ইমোতে যোগাযোগ করতে পারো, অথবা আমার সাথে সরাসরি মেসেজ করেও করতে পারো, বা সরাসরি কল করতে পারো। আচ্ছা, যাই হোক, তো ক্লাসটা শেষ পর্যায়ে এসে আমি তোমাদের একটা বিজ্ঞাপন দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে আসো, তৃতীয় বর্ষে আসো, বা যেসব তোমার ভাই বোনেরা ডিগ্রি থার্ড ইয়ারে আছে, তাদের জন্য এই বিজ্ঞাপনটা। ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক আসলেই খুব কঠিন না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায়। তো দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এটাই আমার নাম্বার, 01925660999। তো তুমি কিভাবে ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশটাতে এক চান্সে পাস করবা, কিভাবে ইংলিশটা সহজে শিখতে পারবা, সেই দায়িত্বটা আমার। অর্থাৎ তোমাকে পাস করানোর দায়িত্বটা আমার। তুমি আমার দিক নির্দেশনা অনুসরণ করবা, ইনশাল্লাহ অবশ্যই তুমি পাস করবা। এখন কি এর জন্য তোমার করণীয় এটা কি? এর জন্য তোমার করণীয় হচ্ছে, এই যে একটা নাম্বার দেওয়া আছে 01925660999, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা। তুমি কিভাবে পাস করবা সেই চিন্তাটা আমিই করব, তুমি শুধু কল করবে, এইটাই তোমার দায়িত্ব। আচ্ছা, যাই হোক, আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না, এখানে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। তো আবারও বলছি, যারা সাজেশনটা নিতে চাচ্ছ তারা এই নাম্বার 01925660999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করতে পারো। তাহলে ভালো থাকবা সবাই। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।